সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আজকের সম্পাদকীয়তে। সঙ্গে আমি নাজমুস সালেহী। রাজনৈতিক দলগুলোকে ঐক্যমতের জন্য সরকারের বেঁধে দেওয়া সময় শেষ। জাতীয় ঐক্যমত্য কমিশনের মতোই সরকারের আলটিমেটামও কাজে লাগেনি। ঘোষণা অনুযায়ী সরকারই জুলাই সনদ বাস্তবায়ন বিষয় ও গণভোট বিষয়ে এককভাবে সিদ্ধান্ত জানাবে। কি সিদ্ধান্ত দিতে পারে সরকার? সরকারের সিদ্ধান্ত কি মেনে নেবে রাজনৈতিক দলগুলো? কোন দিকে যাচ্ছে রাজনীতি? কোনো রাজনৈতিক নেতার বক্তব্য অনুযায়ী সরকার যেদিকে যাবে, পরিস্থিতিও কি সেদিকেই যাবে? কিংবা কারো ভাষ্যমতে সরকারের সিদ্ধান্ত না মানলে ভয়াবহ পরিস্থিতি তৈরি হতে পারে। প্রাসঙ্গিক বিষয় নিয়ে আজকের সম্পাদকীয় এরপর কি, এসব নিয়ে আলোচনা করতে আজকে স্টুডিওতে উপস্থিত আছেন ব্যারিস্টার রুমিন ফারহানা, সাবেক সংসদ সদস্য বিএনপি, এবং আরেকজন আইনজীবী ব্যারিস্টার এএসএম শাহরিয়ার কবির, আইনজীবী সুপ্রিম কোর্ট। দর্শক, আপনারাও এই আলোচনায় অংশ নিতে পারেন। এই জন্য আপনাদের ফোন করতে হবে টেলিভিশনে দেখানো নম্বর। এছাড়াও ফেসবুকের মাধ্যমে জানাতে পারেন আপনাদের মূল্যবান মন্তব্য। আলোচনা শুরুর আগে জেনে নেব এখনকার প্রধান শিরোনামগুলো। ৭১কে ভুলিয়ে দেশকে গিলে খেতে চায় মুক্তিযুদ্ধ বিরোধীরা। ষড়যন্ত্রে নির্বাচন পেছালে সর্বনাশ হবে দেশের, ঠাকুরগাঁয়ে মির্জা ফখরুল। সংস্কারের ফয়সালা সংসদে। গণভোট বিরোধীদের ফ্যাসিবাদের সমর্থক আখ্যা দিয়ে জামাতের ৫ দাবির বিষয়ে কাল সরকারকে বার্তা দেওয়ার ঘোষণা। ভোট পেছালে দায়ী থাকবে ২ দল, বলছে এনসিপি। এবং ১১তম গ্রেডের আশ্বাসে প্রাথমিক শিক্ষকদের আন্দোলন স্থগিত, প্রজ্ঞাপন ছাড়া শহীদ মিনার না ছাড়ার হুঁশিয়ারি একাংশের। স্কুলে পাঠদানের বিষয়ে আলোচনার পর সিদ্ধান্ত। দর্শক, এই ছিল আজকের প্রধান শিরোনামগুলো। আমরা সরাসরি যেতে চাই আলোচনায়। প্রথমে রুমিন ফারহানা, আপনাকে দিয়ে শুরু করতে চাই। মহাসচিব বলছেন যে সংস্কারের ফয়সালা হবে আগামী সংসদে। তাহলে এতদিনের আলাপ আলোচনা, এত সময়, তাহলে এইটা আসলে এই বিএনপির তো এই কথা আগেই বলার দরকার ছিল, জামায়াতের অভিযোগ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেখুন, জোর করে তো আসলে ঐক্যমত চাপিয়ে দেওয়া যায় না। প্রত্যেকটা রাজনৈতিক দলের নিজস্ব রাজনৈতিক এজেন্ডা আছে, নিজস্ব রাজনৈতিক বক্তব্য আছে, নিজস্ব রাজনৈতিক পলিসি আছে, এবং সংবিধানের ব্যাপারে তার নিজস্ব মতামত আছে। আপনি যখন ৫টা, ৭টা, 10টা রাজনৈতিক দলের সঙ্গে বসবেন, তখন আপনাকে এটাই মাথায় রেখে বসতে হবে যে ৫টা, 10টা, 7টা মত ভিন্ন ভিন্ন আসবে। সো এই ভিন্ন মতগুলোর মধ্যে কতটুকু অ্যাকোমোডেট করা যায়, কতটুকু একমতে আসা যায়, সেটাই হচ্ছে প্রধান চ্যালেঞ্জ। দলগুলো যে একেবারে একমতে আসে নাই কোনো ব্যাপারে, তা কিন্তু না। আমরা দেখেছি বিএনপি অনেকখানি ছাড় দিয়ে মেনে নিয়েছে যে এক ব্যক্তি 10 বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না। আমরা দেখেছি সংসদে উচ্চকক্ষের ব্যাপারে দলগুলো একমত হয়েছে। আমরা দেখেছি সংসদে ডেপুটি স্পিকার বিরোধী দল থেকে হবে, সেখানেও মোটামুটি এক ধরনের ঐক্যমত প্রতিষ্ঠা হয়েছে। সংসদে যে স্থায়ী কমিটিগুলো আছে, ইম্পর্ট্যান্ট 5টা 6টা কমিটির প্রধান বিরোধী দল থেকে হবে, সেখানেও দলগুলো একমত হয়েছে। আমরা দেখেছি আপার হাউসে পিআর পদ্ধতি হয়তোবা দলগুলো একমত হতেও পারে, যদি অন্য ব্যাপারে নোট অফ ডিসেন্ট আছে, বাট অন্যগুলোতে যদি অন্য দল ছাড় দেয়, হয়তোবা বিএনপি ব্যাপারে ছাড় দিলেও দিতে পারে, সেটা এখনো খুব স্পষ্ট। একেবারে শেষ জায়গায় এসে যখন এটা কোন প্রক্রিয়ায় বাস্তবায়ন হবে, অথবা এইটার যে একটা আদেশ জারি করবে সরকার, ঠিক তার আগ মুহূর্তে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে অনৈক্য, এখন তো সরকার যে তাদেরকে বলেছিল যে তোমরা মিউচুয়াল করে আসো এবং একটা ঐক্যবদ্ধ সিদ্ধান্ত জানাও, সেটাও তো শেষ। তাহলে এখন কি? দেখুন, ঐক্যমতে আসবার ব্যাপারে, যেই ব্যাপারে হাউ টু এক্সিকিউট, কি করে সনদ বাস্তবায়ন হবে, এই ব্যাপারে ঐক্যমতে আসবার চেষ্টা কিন্তু কম করা হয় নাই। গণভোট সংবিধানে নাই। প্রাথমিকভাবে বিএনপি সেই ব্যাপারে একমত না হলেও পরে বিএনপি মেনে নিয়েছিল যে ঠিক আছে, গণভোট হোক। আমি জানি না ব্যক্তিগতভাবে যে এই যে 48টা বা 84টা ব্যাপার, এই ব্যাপারগুলো প্রত্যেকটাতে মানুষ কি করে কেবলমাত্র হ্যাঁ না, মানে প্যাকেজ পদ্ধতিতে হ্যাঁ নাতে যাবে। মানে ধরেন আমি কয়েকটা ধারার সঙ্গে একমত, বাকিগুলোর সঙ্গে একমত না, কিন্তু আমাকে হ্যাঁ বা না এর মধ্যে থাকতে হবে। 1, 2 হচ্ছে বাংলাদেশের আপামর জনসাধারণ যাদের মানে 80 to 85% মানুষ, তারা কিন্তু নেক্সট সরকারের কাছে এই ধরনের সংস্কারের ব্যাপারে খুব একটা পরিষ্কার না যে আসলে সংসদ উচ্চকক্ষ কি। আপনি যদি যিনি
শ্রমজীবী মানুষ তাকে জিজ্ঞেস করেন সংসদে উচ্চকক্ষ হলে কি হবে, পিআর পদ্ধতি হলে কি হবে, উনি কিন্তু আপনাকে উত্তর দিতে পারবে না। তো যেই দেশের মেজরিটি, ব্রুট মেজরিটি এই সংস্কারের বিষয়গুলোর ব্যাপারে নিজেরাই খুব পরিষ্কার না, তারা হ্যাঁ বা না এর মধ্যে দিয়ে কিভাবে উত্তরে যাবে, সেই আর্গুমেন্ট একপাশে সরিয়ে রেখে আমরা বলি দলগুলো কিন্তু গণভোটের ব্যাপারে একমত হয়েছে। বিএনপি, জামাত, এনসিপি, অন্যান্য পলিটিক্যাল পার্টি গণভোট। এখন গণভোট কবে হবে এইটা নিয়ে এখন দ্বিমত কিন্তু দেখা যাচ্ছে। মাঝখানে মনে হয় বিএনপির পক্ষ থেকে আমরা গতকালকেই আমির খসরু মাহমুদ চৌধুরী সাহেবের কাছে শুনছিলাম যে গণভোট সংবিধানে নাই। না, গণভোট সংবিধান, আমি তো সেটাই শুরুতে বললাম। সাথে আমি এটাও বললাম যে আমি নিজে বুঝি না যে এতগুলো ধারার মধ্যে কি করে আমি হ্যাঁ না বলে প্যাকেজ নিব, মানে এটা তো প্যাকেজ সিস্টেম তাহলে আমাকে যেতে হবে। বিএনপি কি ভাবছে যে আগামী সংসদই এটার ফয়সালার চূড়ান্ত সিদ্ধান্ত? নিশ্চয়ই তাই। ধরুন আপনি এখন সব ব্যাপারে একমত হলেন দলগুলো, বিএনপি যে গিয়ে সরকার গঠন করবে তেমন তো নাও হইতে পারে, অন্য কোনো দলও তো সরকার গঠন করতে পারে। আপনি যখন আগের থেকেই একটা রেজাল্ট অ্যাজিউম করেন এবং তারপরে আপনি আপনার স্ট্র্যাটেজি ঠিক করেন, তাহলে হচ্ছে আপনি খুবই ন্যারো একটা ভিশন নিয়ে, খুবই ন্যারো একটা পার্সপেক্টিভ থেকে চিন্তা করছেন। সরকারে যেই যাক না কেন, তাকে তো সেই অথরিটি তার থাকতে হবে যে সে চাইলে সরকার সংস্কারগুলো বাস্তবায়ন করতেও পারে, সে চাইলে হয়তো করবে না। তো আপনি এখন কি করে এটা এনশিওর করার চেষ্টা করছেন যে ভবিষ্যতে যে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যাবে সে এই সনদ বাস্তবায়ন করবে? সেটা এখনই একটা, ধরুন গণভোট হলো, গণভোটে কথায় কথা হ্যাঁও জয়যুক্ত হয়ে গেল, কিন্তু পরবর্তীতে যারা সরকারে আসলো তারা তাদের নোট অফ ডিসেন্ট সহ যেটা তাদের যেভাবে সুবিধা সেভাবে বাস্তবায়ন করলো, কিংবা বাস্তবায়ন করলোই না, ধরেন আমি একদম এক্সট্রিম আর্গুমেন্টে যাচ্ছি, তখন আপনার হাতে আর কি অবশিষ্ট থাকে? আপনাকে ওই হয় তাকে আন্দোলন করে নামাতে হবে, সেটাই অনেকে আসলে বলছে অথবা আপনাকে পরবর্তী নির্বাচনের জন্য দাঁড়াতে হবে। সংস্কার বিরোধী এবং তারা মনে মনে ফ্যাসিস্ট হওয়ার খায়েশ আছে, যে কারণে তারা এই ধরনের কথা বলে। এনসিপির পক্ষ থেকে এরকম কথা বলা হয়েছে। আমরা একটু পরে আসবো আপনার কাছে। শাহরিয়ার কবির, আপনি শুনছিলেন যে গণভোট কবে হবে এবং কোন প্রক্রিয়া হবে, সেটি আসলে ভোটের দিনে হবে নাকি আগে হবে, সেটি নিয়ে হচ্ছে বিএনপির এক ধরনের কথা। এবং আজকে বলছে যে মহাসচিব বলেছেন যে সংস্কারের ফয়সালা হবে সংসদে, রুমিন ফারহানা আপা সেটি আসলে বলছেন। জামায়াতের তো দাবি হচ্ছে যে আইনি ভিত্তি এবং তার ভিত্তিতে হতে হবে আগামী নির্বাচন। তাহলে এখন সমাধান কি? ধন্যবাদ আপনাকে। আপনার মাধ্যমে আপনার টিভির সকল দর্শকদের আসসালামু আলাইকুম, শুভেচ্ছা। আপনারা যেখানে আছেন তাদেরকে সালাম এবং শুভেচ্ছা। প্রশ্ন হচ্ছে কি, যখন বলেন মানে সারা রাত পরে সকালবেলা সীতারামের মাসি, তখন জাতি খুব হতবাক হয়। কনস্টিটিউশনে গণভোট নেই, ভালো কথা, কনস্টিটিউশনে ভোটও নাই। অতএব কনস্টিটিউশনে ভোটের জন্য ওয়েট করো 2029 সাল পর্যন্ত, কারণ কনস্টিটিউশন আছে 5 বছর পর পর ভোট। তা আপনি যদি কনস্টিটিউশনে বলেন গণভোট নাই, তাহলে আপনাকে ওয়েট করতে হবে 2029 সালে। ফেব্রুয়ারি মাসে আপনি ইলেকশন করবেন কিসের ভিত্তিতে? আবার পরিষ্কার করে, আপনি যদি সংবিধান বলেন সংবিধানে গণভোট নাই। আমার বোন আইনজ্ঞ, আমার যতটুকু ছোট জ্ঞান তাতে বলছে যদি কনস্টিটিউশনের মধ্যে থাকতে চাই তাহলে কনস্টিটিউশনে গণভোট নাই, খুব ভালো কথা। নেক্সট পার্লামেন্ট সিদ্ধান্ত নেবে, খুব ভালো কথা। তাহলে 2029 পর্যন্ত ওয়েট করতে হবে, কারণ সংবিধান আছে 5 বছর পর পর ভোট। 24 সালে ভোট হয়েছে, তাহলে 29 সাল পর্যন্ত। এখন আমাদের রাজনৈতিক দলগুলোর একটা অবস্থা কি, যেটা আমার সাথে মিলবে সেটা সংবিধানের দোহাই দিব, যেটা মিলবে না সেটাতে নিব না, তা তো হবে না। এবং এই জায়গাতেই হচ্ছে জাতির সাথে কোথাও প্রতারণা করা যাবে না। জাতির সাথে প্রতারণা করা যাবে না এই কারণে, আপনি 36শে জুলাই আপনি একটা ম্যান্ডেট নিছেন শাসনতন্ত্রের পরিবর্তনের, যাতে আর এরকম একটা মনস্টার, এরকম একটা ফ্যাসিবাদের আর পুনরাবৃত্তি না হয়। এবং এটার কারণে আপনি কি করলেন, আপনি এটাতে সাইন করলেন। এবং এখানে কি লেখা আছে, জাতীয় ঐক্যমত কমিশন 84টাতে আপনি সাইন করলেন। এবং সাইন করার সময় এনসিপি কেন সাইন করলো না, যেটা কিভাবে ইমপ্লিমেন্ট হবে সেটা না দেখা পর্যন্ত আমরা সাইন করব না। তাহলে যখন আপনি সাইন করেছেন, তখন সেই সাইন করা থেকে আজকে যে কথা বলতেছেন যে সংসদে চলে যাবো, তাহলে এখনই আপনি কি করলেন? কিন্তু বিএনপির পক্ষ থেকে তো অভিযোগও আছে যে এটা প্রতারণা করা হয়েছে। আর শেষ করি, আপনি সাইন করছেন, সেটা সাইন তো আর প্রতারণার মাধ্যমে নিয়ে আসা হয়নি। নিয়ে আসা হচ্ছে কোন জায়গাটা, যেটা গণভোটে দেওয়া হবে সেই জায়গাটা নেক্সট হবে। কোথায় প্রতারণার কথা বলতেছে, নোট অফ ডিসেন্ট ছাড়া যদি দেওয়া হয় তাহলে সেটা প্রতারণা। আমি ওই পর্যন্ত এখনো যাইনি। আমার কথা হলো, প্রথমে তো সব দল মিলে এটাতে আপনি তো সাইন করলেন, তাহলে
এটা একটা কন্ট্রাক্ট। কার সাথে? জনগণের সাথে সমস্ত রাজনৈতিক দলগুলোর। যেই ক্ষমতায় যাক তাকে এটা পালন করতে হবে। আপনারা যখন বলে পালন করব না, তাহলে সে হবে ব্রিচ করবে, আর ব্রিচ করলে কনসিকুয়েন্স খুব খারাপ। না, কিন্তু এটা যদি কোনো রাজনৈতিক দল সরকারে গিয়ে বাস্তবায়ন না করে, তাহলে কি আইনে কোনো বাধ্যবাধকতা আছে? এই জায়গাতেই যাচ্ছে। তাহলে এটা একটা কাগজ, এটা একটা চুক্তি, কিন্তু এই চুক্তি কি করা যাচ্ছে না, প্রয়োগ করা যাবে কি যাবে না সেটা নিয়ে কথা। সেই জন্যে আপনাকে ইমপ্লিমেন্টেশনের কথা আসছে বা লিগ্যাল বেসিসের কথা। লিগ্যাল বেসিস মানে কি, আপনি যদি না মানেন আপনাকে মানাতে আমি বাধ্য করতে পারি। আবার বুঝেন, লিগ্যাল বেসিস মানে আপনি মানবেন না, আপনাকে মানাতে আমি বাধ্য করব, তাকে বলা হয় লিগ্যাল বেসিস। এই লিগ্যাল বেসিসের প্রসিডিওর কি বললো? একটা আদেশ জারি হবে। কি হবে? একটা আদেশ জারি, এবং সেই আদেশের ভিত্তিতে আপনি কি করবেন? একটা রেফারেন্ডাম দিবেন, এবং এই রেফারেন্ডাম দিয়ে আপনি কি করবেন? জনগণ সেই রেফারেন্ডামে হা বা না বলবে। এই জনগণের রেফারেন্ডামকে ডিফাই করার এখন পর্যন্ত কোনো রকম পৃথিবীর কোনো দেশে ডিফাই করে কেউ ক্ষমতায় থাকতে পারেনি। এবং আপনাকে এটা মনে রাখতে হবে, যদি ডিফাই করেন আপনি, যেমন আপনাকে একটা উদাহরণ দিই, ব্রেক্সিটে সেই সময় কনজারভেটিভ চেয়েছিল ইউরোপিয়ান ইউনিয়নের সাথে থাকতে, ব্রেক্সিটে আসলো না, তাদেরকে ইউরোপিয়ান ইউনিয়ন থেকে বের হয়ে আসতে হলো। আপনি ওখানে কিন্তু ডিফাই করে ক্ষমতায় থেকে যাবেন তা কিন্তু হবে না। সেকেন্ড যে কথাটা আমার বোন বলতেছে, প্যাকেজ, দেখেন প্রথম রেফারেন্ডাম কত সালে হলো? 1 মে 1977। কিসের ভিত্তিতে হলো? জিয়াউর রহমানের 19 দফাতে, 19 দফার ভিত্তিতে, এক দফা না কিন্তু 19 দফা। এই 19 দফার মধ্যে 12টা ছিল সংবিধানের পরিবর্তন। আর প্রশ্নটা কি ছিল? মেজর জেনারেল জিয়াউর রহমান বিইউ এবং তাহার অনুসৃতি নীতি ও কর্মপন্থা, তাহলে নীতি এবং কর্মপন্থার যখন বলছে তখন অনেকগুলো, ক্ষমতা নেওয়ার পরে যত যা করছে, মার্শাল ল অর্ডার দিছে সব, তাহার প্রতি আপনার আস্থা আছে কি না, হ্যাঁ বা না বলেন। তার মানে জিয়াউর রহমান সাহেবের 19 দফা হচ্ছে যে এর সঙ্গে ইনক্লুডিং, কারণ প্রথমে 19 দফা হেলিকপ্টার করে সারা বাংলাদেশে বিলানো হয়েছিল, তারপরে গণভোট হয়েছিল। তার মানে মানুষ যে 19 দফার যে 19টাতেই সমর্থন করবে তা না, ম্যাক্সিমাম সমর্থন করলে আপনি হাতে দিবেন, যদি ম্যাক্সিমাম সমর্থন না করেন আপনি নাতে দিবেন। আজকে আপনি তো এই কাজটা করছেন 77 সালে, তাহলে আজকে যখন আপনি আবার বলতেছেন ভাই এই জুলাই সনদের বেলা এতগুলো তো জনগণ বুঝবে না, জনগণ যতটুকুন বোঝার জনগণ বোঝে, জনগণ বুঝে ভোট দেয়, জনগণ না বুঝে আজ পর্যন্ত বাংলাদেশে ভোট দেয়নি। আর জনগণ বোঝে বলে এই মনস্টারকে এতদিন পর আমরা সরাতে পেরেছি। সুতরাং আপনি যখন আগেই করছেন একটা, আপনার আন্ডারে দুইবার গণভোট হলো, সংসদীয় পদ্ধতি সব খুঁটিনাটি কি জনগণ বোঝে? পার্লামেন্টারি কমিটি আমাদের অনেক লয়ারই বোঝে না, আমি সাধারণ মানুষের কথা বাদ দিলাম। পার্লামেন্টারি কমিটি কিভাবে চলবে, এই 13 অ্যামেন্ডমেন্টের সময় মে একটা বই লিখছে, হাউ দ্য পার্লামেন্টারি কমিটি উইল ফাংশন। সাধারণ মানুষের বোঝার কোনো ক্ষমতাই নেই। তাহলে আপনি এমন কোনো উদাহরণ দিবেন না যেটা প্র্যাকটিক্যালিটি নেই। সেই জন্যে জুলাই সনদের উপর কি করতে হবে? গণভোট করতে হবে, এবং এই গণভোটটা অবশ্যই হা নাতে আসবে। গণভোট নিয়ে তো বিএনপির কোনো আপত্তি নাই, না, এখন ওই জায়গায় দিন নাকি আগে এই কথাটা বলছি। আপনি ইলেকশন করবেন কিসের ভিত্তিতে? প্রথমে বললাম তো কনস্টিটিউশন নাই, তাহলে ইলেকশন করতে গেলে আপনাকে গণভোটে এই জুলাই সনদের ভিত্তিতে আপনাকে ইলেকশন করতে হবে। তাহলে অবশ্যই ইলেকশনটা কি করতে হবে? আগে করতে হবে, নাহলে তো আপনি কীভাবে? কারণ জিয়াউর রহমান কী করছেন? আগে গণভোট দিয়েছেন 77 সালে, 78 সালে দিয়েছেন পার্লামেন্ট ইলেকশন। এরশাদ সাহেব 84 সালে কি দিলেন? আগে গণভোট দিলেন, 86 সালে দিলেন পার্লামেন্ট ইলেকশন। তা আপনি প্রতিবার কি করতেছেন? আগে তো গণভোট দিচ্ছেন, তার পরিপ্রেক্ষিতে আপনি ম্যান্ডেটটা পাচ্ছেন। বুঝতে পেরেছি। শেষ করে দিই আর একটা জিনিস, আপনার লাস্টে যে কথাটা বলতেছেন, দেখেন যদি ইলেকশনের দিনও গণভোট দেন, কথার কথা বললাম, ইলেকশনের দিনও গণভোট দেন, তাহলে কি করতে হয়? গণভোটের রেজাল্ট দিবেন, তারপর পার্লামেন্ট ইলেকশনের রেজাল্ট দিতে হবে। কিন্তু সুবিধাটা হচ্ছে গণভোটটা আগে হতে হবে, কারণ গণভোট না হলে আজকে আমরা কনস্টিটিউশনের বাইরে অলিখিত একটি সংবিধানের দ্বারা পরিচালিত, সেখানে গণভোট ছাড়া এই ইলেকশনের লেজিটিমেসি দেওয়া যাবে না। শুনছিলেন না যে গণভোট ছাড়া পরবর্তী যে নির্বাচন তারই লেজিটিমেসি থাকে না। আমার ভাই একটা কথা বলেছেন, আমি তার সাথে সম্পূর্ণ একমত, যে এই যে জুলাই সনদ, ইটস আ কন্ট্রাক্ট অ্যান্ড ইটস আ বাইন্ডিং কন্ট্রাক্ট ফর অল দ্য পার্টিজ হু হ্যাজ সাইন্ড। যারা যারা রাজনৈতিক দলগুলো এটাকে সই করেছে, ডেফিনেটলি ইটস আ বাইন্ডিং কন্ট্রাক্ট ফর দ্যাম। বাট
একটা ভেরি বেসিক প্রিন্সিপাল হচ্ছে ফ্রড ভিশিয়েটস এভরিথিং। ফ্রড যখন হবে, ফোর্জারি যখন হবে, প্রতারণা যখন হবে, তখন এই কন্ট্রাক্টটা আর কোনো পক্ষের ওপরেই, এবং যার উপরে এই ফ্রডটা করা হয়েছে বা যে মনে করছে যে তার উপরে ফ্রড হয়েছে, তার জন্য এই কন্ট্রাক্টটা আর বাইন্ডিং থাকে না। যখন জুলাই সনদটা বিএনপির সামনে যেভাবে আগে দেওয়া হয়েছিল অ্যাজ ইট ইজ বা হুবহু যখন সই করার সময় তার সামনে দেয়া হলো না, এবং পরবর্তীতে যখন তাদেরকে দেখানো সেই সনদ থেকে আমরা দেখলাম সরকার বেশ খানিকটা সরে গেছে, নোট অফ ডিসেন্টগুলো অ্যাবসেন্ট হয়ে যাচ্ছে, বলা হচ্ছে 270 দিনের মধ্যে এটা কার্যকর করতে হবে, স্বয়ংক্রিয়ভাবে হয়ে যাবে। এই বিষয়গুলো যখন বিএনপির সামনে আসলো, অবভিয়াসলি বিএনপি মনে করলো যেখানে তার সঙ্গে প্রতারণা বা ফ্রড করা হয়েছে। আর যখন ফ্রড হয় তখন সেই সনদ বা কন্ট্রাক্টের আর কোনো বাইন্ডিং এফেক্ট থাকে না। জিয়াউর রহমানের সাহেবের সময় যেই হানা ভোট হয়েছে, হ্যাঁ সেখানে 19 দফার ব্যাপারে কথা হয়েছে, কিন্তু সেই 19 দফাটা যদি আপনি আমি পড়ি আমাদের বুঝতে কিন্তু কোনো সমস্যা হবে না, সহজ সরল। ওখানে স্বাস্থ্যের কথা বলা আছে, শিক্ষার কথা বলা আছে, আমাদের ডে টু ডে লাইফের সঙ্গে বহু কিছুর ব্যাপারে সেখানে অধিকাংশ বিষয় সংবিধান কনস্টিটিউশনাল ম্যাটারের ব্যাপারেও বলা হয়েছে। কিন্তু অ্যাটলিস্ট সেটা মানুষের কাছে কমিউনিকেট করবার জন্য ভাইয়ের ভাষ্য মতেই হেলিকপ্টার দিয়ে হলেও প্রচার চালানো হয়েছে। আপনি আমাকে বলেন তো, এই 84টা দফা নিয়ে আমি তো গ্রামে গঞ্জে যেতে হয় আমাকে, আমি কিন্তু গ্রামে গঞ্জে মানুষের কাছে আমি এমনিও জিজ্ঞেস করছি, স্বতঃপ্রণোদিত হয়ে জিজ্ঞেস করছি, ইভেন কি আমি ইয়াং জেনারেশন যারা হয়তো কলেজে পড়ছে বা বিএ বিকম পড়ছে তাদেরকে আমি জিজ্ঞেস করি, আচ্ছা বলেন তো 84টা যে অনুচ্ছেদ আছে ওখানে কি আছে, কি বলা আছে, বা কি বলে না আপা এগুলা ঠিক আছে আছে, এটা আপনারা ভালো বুঝবেন, আপনারা আইনজীবী, আপনারা ভালো জানেন, আপনারা ভালো বুঝবেন, আমাদের ওটা দরকার নেই, আমি এই যে বিএ পাস করবো আমি চাকরিটা কোথায় করব ওইটা দেখেন, আমি বিদেশ যাইতে চাই ওইটাকে আমরা সহজ করা যায়। আপনি মানুষের জন্য তো সবকিছু, তাই না? মানুষের ফোকাসটা কোন দিকে, মানুষ কি চাইছে সেটা কি আপনাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। তারপরও আমি সকল আর্গুমেন্ট একপাশে সরিয়ে রেখে, বিএনপি তো সনদ স্বাক্ষরের পরেও গণভোটের ব্যাপারে দ্বিমত করে নাই। বিএনপি বলছে ঠিক আছে গণভোট হোক, কিন্তু নির্বাচনের দিন হোক। ধরুন আমাদের ইসি কিছুদিন আগে বলল যে এখন গণভোট করতে তাদের এই মুহূর্তে তাদের যে লজিস্টিক্স আছে এবং সবকিছু সাপোর্ট আছে, সময় লাগবে 1.5 মাস। তো আমাদের নভেম্বরের আজকে 10 তারিখ শেষ হলো, আজকেও যদি গণভোট ইসি প্রস্তুতি শুরু করে, শেষ হবে আপনার ডিসেম্বরের 25 বা 26 তারিখে গিয়ে, 1.5 মাস। আর ফেব্রুয়ারির মধ্যে হচ্ছে জাতীয় নির্বাচন, এবং এই জাতীয় নির্বাচনটাকে আমরা যদি অতীতের নির্বাচনগুলোর সঙ্গে মেলাই তাহলে একটু ভুল হবে। আমাদের 17 বছর বাংলাদেশের মানুষ হারাম কোনো ভোট দিতে পারে নাই। 17 বছর বাংলাদেশের একটা ইউনিয়ন পর্যায়ে কোনো ভোট হয় নাই। তো এত বছর পরে যখন একটা ভোট হবে, নানান রকম চ্যালেঞ্জ সেখানে আছে। সেখানে আমরা একদিকে দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা পরিস্থিতি, সেই চ্যালেঞ্জ তো আছেই। মহাসচিব ভোট পেছানোর ষড়যন্ত্রের শঙ্কা তিনি প্রকাশ করছেন এবং বলছেন যে একটি গোষ্ঠী বানচালের চেষ্টা করছে, বা আজকে যিনি ঠাকুরগাঁও, আমি তো শেষ করতে পারলাম না। হ্যাঁ ডেফিনেটলি আমরা সবাই শঙ্কা করছি, আমরা সবাই সেটা আশঙ্কা করছি। কারণ আপনি যখন একটা গণভোটের ব্যাপারে রাজি হচ্ছেন, তখন আগে না নির্বাচনের দিন সেটা নিয়ে আপনি যখন বাহাস করবেন, তখন বোঝা যাবে যে এটা ভিতরে আপনার কোনো আলটেরিয়ার মোটিভ আছে। এবং গণভোট আয়োজন করতে যেটা আমি বলছিলাম যে 1.5 মাস সময় লাগবে, আপনি মাঝামাঝি ডিসেম্বরের শেষে গিয়ে একটা গণভোট করে আবার ফেব্রুয়ারির শুরুতে একটা ভোট করবেন, আপনার সেই লজিস্টিক্স সক্ষমতা আছে, আইনশৃঙ্খলা বাহিনীর সেই সক্ষমতা আছে, এবং বাড়তি আরও 3,000 কোটি টাকার প্রয়োজন হবে। 3 নাম্বার হচ্ছে এই বাড়তি 3,000 কোটি টাকা যদি আমি দেশের ভাগ্যের নির্ধারণের জন্য বরাদ্দ করেও রাখি অসুবিধা নাই, কিন্তু মানুষের বা ভোটার টার্ন আউট নিয়েও তো একটা প্রশ্ন আছে। ওই যে কথাটা আমি বলছিলাম, সাধারণ মানুষের কনসার্ন এগুলো না, সো তারা যে ভোট কেন্দ্রে আদৌ যাবে, গিয়ে যে ভোটটা দেবে, এটাও দলগুলোর জন্য একটা বিরাট চ্যালেঞ্জ। কিন্তু যদি জাতীয় নির্বাচনের সঙ্গে হয় তাহলে একসঙ্গে হয়ে যায়, খরচ বাঁচে, সময় বাঁচে, আইন শৃঙ্খলা বাহিনীর উপরে চাপ কম হয়, কমিশনের উপরে চাপ কম হয়, এবং সার্বিকভাবে ভোটার টার্ন আউটটাও আপনার এনশিওরড হয়ে যায়। এখান থেকে যদি ভিন্ন কোনো কথা কোনো দল বলার চেষ্টা করে, তাহলে আপনাকে বুঝতে হবে সেখানে আলটেরিয়ার মোটিভ আছে। ধরুন বাংলাদেশে 53 বছরে
কোনোদিন জামাতে ইসলাম ক্ষমতার এত কাছে যায় নাই। তো এত কাছে থেকে ক্ষমতাকে এনজয় করা, এটা তারা খুব সহজেই ছেড়ে দিতে চাইবে, বা এটার ফ্যাসিলিটিটা তারা এত অল্প সময়ের মধ্যে গিভ আপ করে একটা নির্বাচনের দিকে যাবে, সেটাই বা আমরা ভাবছি কেন? সেটা তো নাও হতে পারে। ভাবছে না আসলে বিএনপি যে এত সহজেই ক্ষমতা ছেড়ে, ক্ষমতার উপভোগ ছেড়ে আসলে নির্বাচনের দিকে জামাত কেনই বা যাবে? সন্দেহ এবং সংশয়। শোনেন, আমাদের, আমি তো উত্তরবঙ্গের মানুষ, আমাদের ওখানে একটা কথা আছে, সুই বলে চালন, তোর পিছনে, মানে সুই না, চালন বলতেছে সুইকে, তোর পিছনে তো ছিদ্র আছে। তো চালন ভুলে গেছে অনেক ছিদ্র তার আছে। বাংলাদেশের সরকার ব্যবস্থায়, আমি আপার সামনে, আপা আমার চেয়ে ভালো জানেন, 64 জেলার পিপিজিপি বিএনপির, বাংলাদেশের প্রধান অ্যাটর্নি জেনারেল বিএনপির, অ্যাডিশনাল অ্যাটর্নি জেনারেল বিএনপির, ডেপুটি অ্যাটর্নি জেনারেল 95% বিএনপির। প্রশাসনে আপনি যদি বলেন, প্রশাসনের এমন কোনো ডিস্ট্রিক্ট নেই, এমন কোনো জায়গা নেই যেখানে ডিসি সাহেব বেশিরভাগ বিএনপির। তাহলে আপনি যে বললেন আমরা ক্ষমতার স্বাদ পাইনি, ক্ষমতার স্বাদ পাইছি জন্য যাচ্ছি না, তাহলে ঠিক আছে, 5% পাইছি, 5% নিয়ে আমি খুব সুখে থাকার কথা। তাহলে তো আমি ক্ষমতার কাছাকাছি যদি যেয়ে থাকি, তাহলে তো 5% নিয়ে আমি সুখে থাকবো না। আমি কি বলবো, কালকে ইলেকশন হোক, হোয়াট উইল আই আস্ক? The election will be held tomorrow because I am too near to the power. আমি ক্ষমতার খুব কাছে কাছে আছি। তাহলে এটা দ্বিচারিতা, মানুষকে ভুল বোঝানো। দ্বিতীয় কথাটা শোনেন, এই যে কথা হলো না, ফ্রড, ভিশিয়েটেড এভরিথিং, আপনি তো জেনে শুনে সাইন করছেন। দলিলে যখন একবার সাইন করেন না, সুস্থ মস্তিষ্কে সুস্থ জ্ঞানে সাইন করলাম, তারপর যদি আপনি বলেন ও হো ওই জায়গাতে আমি বুঝিনি এটা এইভাবে লেখা হয়েছে, তার কোনো 4 পয়সা মূল্য নেই। আপনি যেটা বলতেছেন জুলাই সনদ কিভাবে ইলেকশনের দিন করতে চান, তো ভালো কথা, ইলেকশনের দিন কিভাবে করবেন? আজকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং চিটাগাংয়ে যে কথাগুলো বললেন আর একজন নেতা, আমি সম্মানভাবে বলছি, একজনকে আসলে তারা ইন্টেনশন দেখাচ্ছে গণভোট চায়। বারবার এক কথা, সংসদে যে সব হবে। শোনেন, ওই আপাজন বললো আমরা তো গরিব মানুষের ছেলে, গরিব মানুষের সাথে মেলামেশা হয়। মানুষ বলে ভাই এমন একটা ব্যবস্থা করেন যাতে ভাগ্যের পরিবর্তন হয়। ভোট দিতে যায় খালি ভোট তো দিয়া মানুষ জিতায় দিচ্ছি, এমপি দেশ বড়লোক হচ্ছে, আমার ভাগ্যের তো পরিবর্তন হচ্ছে না। যে আপাদের কথা হলে এতে লোক বিদেশ যেতে চায়, বিদেশ যাবে কিভাবে, ফ্যাসিলিটেট করব কিভাবে, সে কি এই জন্যে। শোনেন, শহীদ জিয়াউর রহমান কেন মানুষের মনের মধ্যে আছে জানেন? মানুষের মনের মধ্যে আছে ওই যে 19 দফার কথা বললো আপা, 19 দফার ফলাফল যখন মানুষ পাইছে, হজে যখন যা দেখছে আরাফাতের ময়দানে নিম গাছটা লাগায় দিছে কে, জিয়াউর রহমান, তখন আর কনস্টিটিউশনে নিম গাছ লাগানোর প্রথা আছে কি নাই, ও সারা জীবন ওর মনের মধ্যে গেছে, আমি এই আরাফাতের ময়দানে যাই নিম গাছের নিচে আমি একটু ছায়া পাইছিলাম, আমার জিয়াউর রহমান এটা লাগায় গেছে বলে। যতগুলো মানুষকে জিয়াউর রহমান এবং এরশাদ সাহেব যত মানুষকে বিদেশে পাঠাইছে, সেই পরিবারগুলো আসার ফলে কিন্তু আমাদের ইকোনমিতে পরিবর্তন আসছে। তো যদি সেই পরিবর্তন এসে থাকে, এখন আপনাকে বললো পঞ্চম সংসদের খায়রুল হক কি বললেন, যে জিয়াউর রহমানের শাসনকাল অবৈধ, তিনি মিলিটারি শাসন ব্যবস্থা। এরশাদ সাহেবের শাসন আমল কি বললেন, অবৈধ সপ্তম সংশোধনীর মাধ্যমে। আমাদের কথা যে এবারে তো আর আর্মি নাই, এবার তো জনগণের সরকার, সামনে যে যেন আবার আমাকে এই কথা শুনতে না হয় যে এই সরকারটা এবং যে সংসদ নির্বাচন করতেছি সেই সংসদ নির্বাচনটা অবৈধ। জনগণের যে সার্বভৌম ক্ষমতা, সেই ক্ষমতার বলে একটা ইলেকশন হোক, 300 কোটি লাগুক, 3000 কোটি লাগুক বলতেছেন। আজকে আপনি দেখেন, আজকে একটু আগে বাস পড়ায়নি, গতকালকে দেখছেন 1 লক্ষ বেলুন উড়াতে চাইছিল তারা কোথায়, যমুনাতে। গত পরশুদিন আপনি দেখেন রাজনাথ সিং কি বলে আছে যে আমার চিফ অ্যাডভাইজার কিভাবে কথা বলতে হবে তিনি সেটা ডিকটেট করতে চাচ্ছেন। 2 দিন আগে রণধীর যশাল কি বললেন, আমার দেশে কাকে আমি ভিসা দিব না দিব, হি ট্রাই টু ডিকটেট। মানে 17 বছরে তার মুখ্যমন্ত্রী শেখ হাসিনা যেভাবে চালাইছে, সেখান থেকে তো ইন্ডিয়া বের হতে পারছে না। সুতরাং এখানে বিএনপি যদি এই জিনিসটা না বোঝে, আমার ইলেকশন আপনি যেভাবে চান ইন্ডিয়া করতে দিবে না ভাই। আগুন সন্ত্রাসের কথা 13 সালে বলছেন, আগুন সন্ত্রাসের জনকী হচ্ছে আওয়ামী লীগ, আগুন সন্ত্রাসের জনকী হচ্ছে আওয়ামী লীগ। আওয়ামী লীগের দেশকে একটা মোটা, আমার আপা এখন থেকে এখানে বাঁচাই যেতে পারবো কিনা সেটা জানি না। আপনি তাড়াতাড়ি কিভাবে করবেন, আপনার পুলিশ নেই, পুলিশ আপনি নিয়োগ দিলেন না কেন? এই সরকারের কাছে এগুলো জিজ্ঞাসা করতে হবে। আজ 18 মাসে আপনি পুলিশ নিয়োগ দিলেন না কেন? 1600 খালি সাব ইন্সপেক্টর নিয়োগ দিয়েছেন, সে হচ্ছে ট্রাফিক কন্ট্রোলের জন্য, আপনি পুলিশ নিয়োগ দিলেন না। আর্মি একটা স্ট্রাইকিং ফোর্স,
তারা হচ্ছে ডিফেন্সের কাজ করবে। আপনি তাদেরকে দিয়ে কি সব কাজ করাতে চান? এটা সম্ভব? তার মানে আপনি দেশে একটা বিদ্রোহ সৃষ্টি করার চেষ্টা করতেছেন। এই সরকার পরিকল্পিতভাবে। তাহলে এই সরকার আমার সরকার আমার সাথে কি করতেছে? প্রতারণা করতেছে। এখানে জামাত বা বিএনপি প্রতারণা করতেছে না, আপাতত কথাটা বলতেছে ফ্রডটা করতে চাচ্ছে গভর্নমেন্টের মধ্যে কেউ কেউ। সেটাতে অধিকার যখনই আপনি ছিনায় নিতে চাবেন, আদায় করতে চাবেন, এত সহজে কেউ আপনাকে আপনার অধিকার দিতে চাবে না। ইলেকশন করতে হবে ভাই, এবং দাবি আদায় করতে হবে। সেটা গণভোটের ভিত্তিতে আপনাকে ইলেকশন যেতে হবে, এবং এটা সহজে আপনাকে ইন্ডিয়া করতে দিবে না। আপা, যে সম্মিলিতভাবে ঐক্যবদ্ধ সিদ্ধান্ত নেওয়ার যে বিষয়টি ছিল, সেখানে জামায়াতের পক্ষ থেকে বলা হয়েছে তারা বিএনপির সঙ্গে সংলাপের আহ্বান জানিয়েছে, বিএনপি সাড়া দেয়নি। কিন্তু আজকে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলেছেন, যদি বিএনপি আমাদেরকে ডাকে আমরা প্রস্তুত আছি। বিএনপি কি ডাকবে? এটা তো সময় বলবে, এটা তো এখানে আমার পক্ষে বলা সম্ভব না। বিএনপির নীতি নির্ধারণী মহলে যারা আছেন তারা নিশ্চয়ই আলাপ আলোচনার মধ্যে দিয়ে জামায়াতের আহ্বানে সাড়া না দেওয়ার কারণ কি হতে পারে? না, এরপরেই কিন্তু বিএনপি পরিষ্কার করেছে যে আমরা সরকার যদি আহ্বান জানায় আমরা আবার বসতে রাজি আছি। সো একেবারে যে বসার পথ বন্ধ হয়ে গেছে তা তো নয়। আমার মনে হয় দুটো দল বা তিনটে দল যদি নিজেদের মধ্যে আলোচনা করে সেটা তো কার্যকর হবে, হতে পারে, কিন্তু তার চেয়ে বেশি কার্যকর হবে যদি রেফারির সামনে সে আলোচনাটা হয়, অর্থাৎ সরকারের সামনে যদি আলোচনা হয় এবং সরকারের সামনেই যদি দলগুলো দায়িত্ব নেবে না সেটাও বলে দিয়েছে। কিন্তু হ্যাঁ, সরকার এরপরে ঘোষণা করে দেবে আর কি, সরকার ঘোষণা করে দেবে। সেই ঘোষণা কি মানবে বিএনপি? এখন যদি না মানে তাহলে যে কোনো দলই না মানতে পারে, শুধু বিএনপির ব্যাপার কেন, এটা তো জামাতও না মানতে পারে, এটা তো এনসিপিও না মানতে পারে, এটা তো অন্যান্য যে ছোট ছোট রাজনৈতিক দলগুলো আছে তারাও না মানতে পারে। কেউ তো মানতেই হবে, এই বাধ্যবাধকতাটা তো আসলে এভাবে কাজ করে না, যেভাবে আমরা বলছি সেভাবে কাজ করে না। না মেনে সবাই যদি এখন রাস্তায় নেমে যায় জামায়াতের মতো দাবি পরিস্থিতি আদায়, খারাপ হবে। আমি আপনাকে সেটাই বলছি, পরিস্থিতি অলরেডি খারাপ হয়েছে। গত কয়েকদিনে বেশ কয়েকটা জায়গায় ককটেল বিস্ফোরণ হয়েছে। আজকে যেটা ল্যাবএইডের সামনে হয়েছে, একইভাবে আপনি জানেন যে আমাদের একজন উপদেষ্টা ফরিদা আক্তার, ওনার যেই প্রবর্তনা, শস্য প্রবর্তনা, সেখানে হয়েছে গ্রামীণের অফিসের সামনে, কার্যালয়ের সামনে। সুতরাং পরিস্থিতি খারাপের দিকে যাবে। এবং একজন এমপি ক্যান্ডিডেটের উপর হামলা হয়েছে, উনি গুলিবিদ্ধ হয়েছেন চট্টগ্রামে। ধারণা করা হচ্ছে এরকম বেশ কিছু গুপ্ত হত্যা করা হবে, হামলা করা হবে। বেশ কিছু ক্যান্ডিডেটের উপর যখন হামলা হবে, অটোমেটিক্যালি কিন্তু নির্বাচনটা স্তিমিত হয়ে আসবে। আমি ভাইয়ের সাথে একমত যে বেশ কয়েকটা কোয়ার্টার কিন্তু চাইছে না নির্বাচন হোক, কিন্তু দুঃখজনক হচ্ছে যে অনেক সময় দেখা যায় যারা এই বৈষম্য বিরোধী আন্দোলনে এক কাতারে ছিল, শুধু বৈষম্য বিরোধী আন্দোলন কেন, দীর্ঘ 25 বছর ভাই কিন্তু যারা একেবারে ক্লিয়ার একসাথে করেছেন যে আমরা সরকারের মধ্যে তো আছে, সরকারের মধ্যে আছে, আওয়ামী লীগের পতিত সরকারের মধ্যে আছে, ডিপ স্টেটের মধ্যে আছে, এবং ঘরের পাশের ভারত তো আছেই। আমি সেগুলো এক পাশে সরিয়ে রেখে আপনাকে বলছি, আমি তো এগুলোতে একমত হয়ে এক পাশে সরিয়ে রেখে বলছি যে এর বাইরেও যখন আমরা দেখি যে যাদের সঙ্গে আমাদের দীর্ঘ দিনের পথ চলা, একসাথে আন্দোলন সংগ্রাম, জেল জুলুম, গুম হওয়া, হত্যাকাণ্ডের শিকার হওয়া, সেখানেও কেউ কেউ হয়তো চাইছে এখন নির্বাচনটা আরেকটু দেরি হোক, আরেকটু পিছিয়ে যাক। সবাই মিলে যদি এরকম প্রোপাগান্ডা করে নির্বাচন পেছানোর জন্য, এবং জুলাই আন্দোলনের ঐক্যবদ্ধ যে রাজনৈতিক শক্তি ছিল তাদের মধ্যে যদি এটা এখন কিভাবে কোন প্রক্রিয়ায় বাস্তবায়ন হবে, এই সুযোগ কি আসলে অন্যরা নিচ্ছে না? আপনাকে একটা কথা বলি, আবার আমাদের একটা অভ্যাস আছে, কোর্টের মধ্যে যখন ঢুকি, দুইজন তো দুই পক্ষের লয়ার, ওখানে একজন আরেকজনকে কেউ চিনি না। রফিকুল হক সাহেব আর আজকে চিফ জাস্টিস ওনার বাবা, দুইজন মিলে পারে না একজন আরেকজনকে মারামারি করে। তারপর তো শেষ হয়ে গেছে। দুইজন আবার বের হয়ে আসার সময় রফিকুল হক স্যার ওনার ইশতিয়াক সাহেবের হাত ধরতেছে, ইশতিয়াক সাহেব বলছে মক্কেল আছে ভিতরে, এখন হাত ধরিস না। সো দ্য ডেমোক্রেসির বিউটিটা কি, গত 15 বছরে তো আমরা এই কাজটা করতে পারিনি। একটু আর একটা উদাহরণ দিই, শেখ হাসিনা বললো আপনাকে তো ফোন করছি, বেগম খালেদা জিয়া দেশনেত্রী বললেন আমার ফোনের লাইন কাটা। আজকে দেখেন জামাত ফোন দিয়েছে, বড় ভাই হিসাবে তাকে ফোন দিয়েছে, বিএনপি কিন্তু বলেনি যে ফোন দেয়নি। তার মানে আমাদের মতের ভিন্নতা থাকতে পারে, তো মত ঐক্য নাই। জামাত বিএনপি এখনো ছোট ভাই বড় ভাই সম্পর্কে আছে। হ্যাঁ, কারণ আপনি একটা জিনিস, মত ঐক্য সৃষ্টি করার জন্য কিছু এজেন্ডা নিয়ে কিছু লোক এই বাজারে আসছে। সে হচ্ছে জামাত এবং বিএনপিকে যদি সামনাসামনি কনফ্রন্টেশনে করে দেওয়া যায়, তাহলে কার লাভ? আওয়ামী লীগের লাভ, ইন্ডিয়ার লাভ। আর আমার ধারণা, আমার বিশ্বাস, এটা বিএনপি জামাত দুইজনাই বোঝে। অতএব ওই জায়গায় যাওয়ার কোনো সুযোগ আমার ব্যক্তিগত বিশ্বাস নাই। আমাদের মতো মতবিরোধ থাকতে পারে, কিন্তু সেই মতবিরোধ মতনৈক্য যে ওই লগি বৈঠার মতন
ওরকম কাজ এই দেশে ইনশাল্লাহ হবে না। আগামীকাল তো জামায়াতের সমাবেশ হ্যাঁ, তো এবং জামাত তো বলছে যে ঢাকার চিত্র বদলে দেওয়া আরে হবে। তার মানেটা আপনি এখন আরেকটা জিনিস বলে দিই, আপনি 13 তারিখে তো আরেক দল এসে বলছে, 13 তারিখে একটা দল দিছে না, সেখানে শিবির এবং ছাত্র দল দুই ভাবে কি বলছে যে আমরা আসি, আসেন আপনি। আমার চিত্র বদলে দেওয়া হবে, একটু আগে বললাম না যে সহজভাবে তো কোনো আন্দোলন হয় না। তাহলে সরকারকে মেসেজ দিতে হবে। যদি আমি বলে দিই বিএনপি বলছে, জামাত বলছে, এনসিপি বলছে, এই সরকারের মধ্যে কি আছে, কিছু অসুর আছে, সে অসুরদেরকে আমাদেরকে কি দিতে হবে, একটা ওয়ার্নিং দিতে হবে, তুমি ইন্ডিয়ার সাথে খেলা, আমাদের সাথে খেলো না, তাহলে পরিণতি খুব ভয়াবহ হবে। তোমাকে আমরা ওখানে বসাইছি একটা সার্টেন কাজের জন্য, কি কাজ, তুমি বিচার করবা, সংস্কার করবা, ভোট দিবা। এর বাইরে তৃতীয় কোনো শক্তিকে উদ্ভুত্থান ঘটে আওয়ামী লীগের পুনর্বাসনে যদি তুমি চেষ্টা করো, তাহলে পরিণতি খারাপ হবে। এই মেসেজটা দেওয়া কি খারাপ? বুঝতে পেরেছি আপনার কথা। আমাদের হাতে মাত্র 3 মিনিট সময় আছে, 1.5 মিনিট করে শেষ করব। ভাই একটা প্রসঙ্গ তুলেছে যে আওয়ামী লীগ পুনর্বাসনের চেষ্টা করো না, তাহলে তোমার সঙ্গে আমাদের ঝামেলা হবে। কিন্তু আজকে ঠাকুরগাঁও মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে নৌকার ভাইরা আপনাদের হতাশ হওয়ার কিছু নেই, ধানের শীষ আপনাদের পাশে আছে। কেউ কেউ এটাকে বলছেন যে আওয়ামী লীগ পুনর্বাসনের জন্য বিএনপি এই রকমের অবস্থান নিয়েছে এবং ভোট পাওয়ার জন্য। যদি ছোট করে বলতেন। দেখুন, আওয়ামী লীগের যারা ভোটার, তারা সকলেই কি, যারা ভোটার, আমি কিন্তু নেতাকর্মীদের কথা বলছি না, যারা ভোটার, তারা সকলেই কি মানবতা বিরোধী অপরাধের সঙ্গে যুক্ত? তারা সকলেই কি গুম, খুন, বিচার বহির্ভূত হত্যা করেছে? না। তারা একটা মার্কাকে পছন্দ করে, তারা তাদের নিজস্ব জীবনযাপন করে, নিজস্ব পেশা আছে, ভোটের দিন গিয়ে ভোট দেয়। এবং বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের ব্যাপারে একটা পারসেপশন আছে যে ওনারা মেজরিটি হয়তো নৌকাকে এতদিন সমর্থন করেছেন। কিন্তু আপনি দেখুন তো, এই জুলাইয়ের গণ অভ্যুত্থানে আমাদের সংখ্যালঘু কোনো ভাই কি প্রাণ হারান নাই? আমাদের তাই না, আমাদের সংখ্যালঘু একটা ছোট্ট শিশু, একটা ছোট্ট শিশু রিয়া গোপ, মনে করে দেখেন তো, তার পরিবারের যে বিভীষিকা আপনি চিন্তা করে দেখেন তো। তো আপনি কি মনে করেন যে রিয়া গোপের পরিবারের পক্ষে সম্ভব হবে নৌকায় গিয়ে ভোট দেয়া? তো তাদের ভোট চাওয়াটা কি অন্যায়? তারা কি বাংলাদেশের বাইরে ভিন গ্রহের কেউ, বা তারা কি অপরাধী কেউ? তা তো নয়। সে কারণেই বলা হয়েছে সকলেই আসুন, ভোট দেই। এটা তো জামাতের মিয়া গোলাম পরোয়ার শুরুতেই বলেছিলেন, মানে অভ্যুত্থানের পরপর, যে আমরা সামনে এগুলো ভুলে যেতে চাই, আমরা নতুন বাংলাদেশ রচনা করব। সো আপনি যদি খালি এলিমিনেশনের দিকে যান, এক্সক্লুশনের দিকে যান, এতটুকু ছোট্ট দেশ, 18 কোটি মানুষ, আপনি কিন্তু এখানে বসবাসের পরিবেশ রাখতে পারবেন না। বুঝতে পেরেছি আমরা, আসলে বসবাসের পরিবেশ রাখতে পারবেন। আপা যেটা বলছেন যে যারা অপরাধী নয় তাদেরকে তো সামাজিকভাবে স্বাভাবিক জীবনযাপন করার অধিকার দিতে হবে। আচ্ছা, আপনাকে একটা জিনিস বলি, আমিরে জামাত গত পরশুদিন বলেছিলেন, যদি আওয়ামী লীগ সবসময় একটা জুজুর ভয় দেখাতো, আমরা পড়ে গেলে 1.5 মিনিট আপনাকে দিয়ে আমরা শেষ করব। জি, আচ্ছা, আওয়ামী লীগ পড়ে গেলে রাস্তায় লাশের বন্যা বয়ে যাবে। 5 থেকে 8 তারিখ কিন্তু কি ছিল, কোনো সরকার ছিল না, একটা লাশও পড়েনি। এই সমস্ত মন্দির আমরাই পাহারা দিচ্ছি। তার মানে আমাদের এখানে কিন্তু রেশিয়াল কোনো কিছু নাই। আফ্রিকাতে বলা হয়েছে কনসিলিয়েশন করতে হবে। জিয়াউর রহমান যে কাজটা করছে, মুসলিম লীগ এবং ন্যাপকে নিয়ে কিন্তু বিএনপি গঠন করছে, এবং ন্যাপের যে প্রতীক ছিল ধানের শীষ, সেটা এখন বিএনপির ধানের শীষ। আমার কথা, আওয়ামী লীগ দল হিসাবে যতক্ষণ বিচার হচ্ছে না, এবং বিচারে কেউ যদি সাব্যস্ত না হয়, তাহলে আইনের ভাষায় তাকে আপনি কি বলতে পারেন না, দোষী বলতে পারেন না, অভিযুক্ত বলতে পারেন না। যে কথাটাই 71 সালে আপনার জামাতকে আজ পর্যন্ত কি করেননি, বিচার করেননি, আপনি অযথা জামাতকে কেন বলেন আপনি মানবতা বিরোধী? ঠিক একই রকম আওয়ামী লীগকে আপনি বিচার করেন, করে যদি সে মানবতা বিরোধী হয়, তারা আসবে না। আর যতক্ষণ আপনি বিচার না করতেছেন, আওয়ামী লীগের যারা যারা, তা তো এই দেশের সন্তান, তার বিরুদ্ধে যদি কোনো দোষ না থাকে, সে এই দেশের মানুষ, তো সে তার মতো রাইট কি করবে। কিন্তু আওয়ামী লীগ দল হিসাবে তাদের বিচার হতে হবে, এবং তাদের কোনো রকম লেজিটিমেসি নাই এদেশে নির্বাচনে অংশগ্রহণ করা বা পুনর্বাসন করা। কারণ আওয়ামী লীগের আইডিওলজিটা হচ্ছে ভারতের দাসত্ব, আর এই জায়গাতে হচ্ছে আমাদের একটা, যে ভারতের আধিপত্যবাদ এদেশে চলবে না। বুঝতে পেরেছি। দর্শক সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের মতো। দেখা হবে আগামীকাল অন্য কোনো অতিথি নিয়ে, অন্য কোনো বিষয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।